ছয় দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তায় প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল, দেখা দেয় ভোগান্তি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে দুপুর ২টা ৩০ মিনিটে স্বাভাবিক হয় যান চলাচল। দাবি আদায় না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর ৭ রাস্তা এলাকায় সকালে সড়ক অবরোধ করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই অবরোধ। শিক্ষার্থীদের অভিযোগ, পূর্বঘোষিত এসব দাবি পূরণে আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। রাষ্ট্রের একটা মীমাংসিত জিনিস নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, রাষ্ট্রকে জিম্মি করে তাদের দাবিসমূহ আদায় করার চেষ্টা করতেছে। ১০ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদটি একমাত্র ডিপ্লোমাদের সিলেবাসের আদলে তৈরি করা হয়েছে। আমাদের দাবি দফা যদি মেনে না হয় তাহলে আমরা এরপর থেকে আরো কঠিনতর কর্মসূচিতে যাব। অবরোধের কারণে মহাখালী, বনানী, মগবাজার, মালিবাগ ও মৌচাক এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, অনেক দূর পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এভাবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে বরং অন্য পদ্ধতিতে আন্দোলনের তাগিদ দেন তারা। এই যে ভোগান্তিটা, এটার দায়ভার কে নেবে? এখানে তাদের ফ্যামিলির লোকজনও থাকতে পারে, কিন্তু যাদের ইমার্জেন্সি তারা স্টুডেন্ট, তাদের দায়িত্ব এবং কর্তব্য থাকে তাদেরকে যেভাবে হোক তাদের নিজ দায়িত্বে পার করে দেওয়া। মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি মিরপুর থেকে, অর্ধেক রাস্তায় নামাই দিয়েছে, বাচ্চা ঘুমিয়ে গেছে, কোলে নিয়ে হাঁটতে হইতেছে। এটা কি কষ্ট না? আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এমন কষ্ট দিয়ে আন্দোলন করাটা কি উচিত? অবশেষে দুপুর ২টায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে ঢাকা কুয়াকাটা মহাসড়কে চৌমাথা এলাকায় অবরোধ করেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় প্রায় ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রজ্ঞাপন অনুসারে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ সংরক্ষণ রাখা সহ ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচির হুঁশিয়ারি তাদের। একই দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীরা রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে প্রায় ১.৫ ঘণ্টা রাজশাহী থেকে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা রেল অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল শুরু হয়। গাজীপুরের চান্দনায় প্রায় ২.৫ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া দিনাজপুর, টাঙ্গাইল, নওগাঁ, বগুড়া, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক, আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে। আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেয় এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে ৭ দফা দাবি, এই ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজকে বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা পালন করি। আমাদের যে ৭ দফা দাবি সরকার কর্তৃক যাতে সেই ৭ দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকসুর মনোনয়নপত্র সংগ্রহ আজ বিকেল ৫টা ও জমা বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। এর আগে সকালে চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমার জন্য ২ দিনের সময় বৃদ্ধির আবেদন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এদিকে ৯:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের ২য় তলায় মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়। কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের বিপরীতে গত ৩ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৮৮ জন। আর ১৪টি হল ও একটি হোস্টেলে ২০৬টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৬০০ জন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে রোববার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। প্রায় ৩ যুগ পর হতে যাওয়া নির্বাচন ঘিরে উৎসব মুখর ক্যাম্পাস। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনের মাধ্যমে আমি যাতে নির্বাচিত হই এবং আমি আমার শিক্ষার্থী তথা আমি আমার প্রতিবেশীদের সাথে এই ব্যাপারে একটা জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গা রাখতে পারি। প্রসেসটা অনেক বেশি অ্যানালগ অ্যান্ড মানে আমাদের বর্তমান যে যুগ সেটার সাথে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। কেন? প্রথমত আমরা সেটার জন্য টাকা জমা দিতে হয়েছে, টাকা জমাটা আমরা দিয়েছি অগ্রণী ব্যাংকের দোতলায়। চাইলে জিনিসটাকে ডিজিটালাইজ করা যেত। শিক্ষার্থীদের মধ্য থেকে একটা আবেদন করা হয়েছে, সেই আবেদনগুলোকে আমরা বিবেচনা করে আজকের দিন বিকেল ৫টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র বিতরণের সময় বর্ধিত করলাম এবং
আগামী দিন বিকেল 5টা পর্যন্ত আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে যে শেষ দিন ছিল সেটি বৃদ্ধি করলাম। চাকসু হল সংসদ নির্বাচনে ভোট দেবেন না শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। ব্রেইল বা আলাদা পদ্ধতিতে ভোট নেওয়া সহ 4 দাবি মেনে না নেয় তাদের এই সিদ্ধান্ত। নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখাকে দুঃখজনক বলছেন প্রার্থীরা। আর চাকসু নির্বাচন কমিশন বলছে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রায় ৩৫ বছর পর 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল বা আলাদা কোনো পদ্ধতিতে ভোটের দাবি জানালেও তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিষ্কার করে কিছুই বলেনি। ঢাকা ভার্সিটি যেখানে বিশেষ পদ্ধতিতে ভোট গ্রহণ করেছে, তাহলে কেন চট্টগ্রাম ভার্সিটি এত বৃহত্তর একটা ভার্সিটি কেন পারবে না? অন্য যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই বোনেরা আছে, ওনারা সম্ভবত যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো স্টেপ না নেয় তাহলে হয়তো মানে সম্মিলিত যে প্রতিবন্ধীদের অংশগ্রহণ সেটা নিশ্চিত হবে না আর কি। নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটের সুযোগ না রাখাকে দুঃখজনক বলছেন চাকসু ও হল সংসদের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইসব প্রার্থীদের জন্য স্পেশাল এবং কোটা থাকে, এদেরকে যাতে কোটার মাধ্যমে যাতে হলেও যাতে কি এদেরকে নির্বাচনে নিয়ে আসা হয় এবং তাদের একজন যোগ্য প্রতিনিধি থাকে এই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে থাকে, এটা আমরা নিশ্চিত করতে চাই। যারা এখানে আপনার প্রতিবন্ধী রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করা উচিত, কারণ এখানে আমাদের সবার কথাই বলতে হবে, কারণ একটা চাকসু নির্বাচন মানে এখানে 28টা পদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ভোটের সব সুবিধাই থাকবে। এরপরেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে কোনো কাগজ আসে নাই দৃষ্টি প্রতিবন্ধীদের নমিনেশন ফর্ম নেওয়ার ক্ষেত্রে কি সমস্যা। এখন হয়তো কোথাও সংবাদ সম্মেলন করছে, হয়তো কোথাও তার দাবি দিয়েছে, কিন্তু আমাদের কাছে তো একটা আবেদন করতে হবে, সেই অনুসারে আমরা ব্যবস্থা নেব। আমরা স্পেশাল লোকদের ক্ষেত্রে স্পেশাল ব্যবস্থা নিতেই পারি, প্রয়োজনে তাদের জন্য মনোনয়ন ফর্ম বিতরণের জন্য স্পেশাল দিন দিতেও পারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধীর সংখ্যা শতাধিক। চাকসু ও হল সংসদের কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তাদের কেউই। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস। তৃতীয় দিনে সকাল থেকে চলছে জমজমাট প্রচারণা। আবাসিক হল থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং ইস্যুগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি জানিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দুপুরে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার সহ 6 দফা দাবি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে দিয়ে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। পরিচালনার জন্য কোনো বাধার সম্মুখীন হচ্ছি না বা এরকম প্রতিবন্ধকতার কোনো কিছু পাইনি। আর শিক্ষার্থীদের সহযোগিতা পাচ্ছি, আর প্রচারণাতে আমি বেশ সাড়াও পাচ্ছি। আমার পক্ষে আসলে সবাইকে রিচ করা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করার দৃঢ় ইচ্ছা এবং মানসিকতাই কিন্তু আমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে প্রতিনিয়ত সামনে চলায়। ইলেকশনটা যাতে সর্বজন সবার কাছে অধিকতর গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা কিছু পরামর্শ দিয়েছি, যাতে কোনোভাবেই কোনো অছাত্র বা বহিরাগতরা এসে এই ইলেকশন কার্যক্রমকে ব্যাহত না করতে পারে। কিছু অসঙ্গতি হওয়ার আমাদের আশঙ্কা করছি, তাই আমরা নির্বাচন কমিশনকে আমরা 6 দফা দাবি আজকে জানিয়েছি, যাতে তারা নির্বাচনটি স্বচ্ছভাবে পরিচালিত করতে সক্ষম হয়। এ নিয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, প্রচারণা কেমন চলছে সে বিষয়ে জানাবেন। আর ছাত্রদলের পক্ষ থেকে তো 6 দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া হচ্ছে, তারা কি দাবি জানিয়েছে জানাবেন। দেখুন, প্রচারণায় যখন মুখরিত বলা যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি দাবাগুলোও কিন্তু আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কোষাধ্যক্ষ ভবন বা প্রধান নির্বাচন কমিশন অফিস, সেইখানে কিন্তু আসছে। আমরা দেখেছি যে আজকে দুপুর 12টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের কিছু পরামর্শ প্রধান কমিশনের অফিসে এসে প্রধান কমিশনারকে দিয়ে গেছেন। এর কিছু পরে
ছাত্রদল এসছেন এবং তারা তাদের যে 6টি দফা সেই দফাগুলো প্রধান কমিশনকে দিয়ে গেছেন এবং তাদের যে 6 দফা দাবি এর মধ্যে ছিল অন্যতম ছিল ভোট গ্রহণ পদ্ধতি, সেটা ম্যানুয়াল না মেশিনে করা হবে, সেটি একটি ছিল স্বচ্ছ ব্যালট বক্স, সেই বিষয়টি ছিল লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচন কমিশন যেন কারো প্রতি দুর্বলতা প্রকাশ না করে সেইটি একটি বিষয় উল্লেখ করার মতো ছিল। সেই সাথে গোপন ভোটদান কক্ষ থেকে অন্য সব জায়গাতেই সব স্থানেই যেন গণমাধ্যম কর্মীরা বিচরণ করতে পারে এবং স্বচ্ছ, সর্বোপরি তাদের যে দাবিটি ছিল যে স্বচ্ছ নির্বাচন যেন অনুষ্ঠিত করতে পারে নির্বাচন কমিশন, যেন কারো কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপের যেন চাপে তারা যেন অন্য আচরণ না করে থাকে, এই বিষয়গুলো তারা উল্লেখ করছেন। ঠিক এরই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে কিছুক্ষণ এই এখন কোষাধ্যক্ষ ভবনে ছাত্র শিবির তারা এসেছেন এবং তারাও নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন বলে এসেছেন এবং সেই সাথে তাদেরও বেশ কিছু প্রস্তাবনা রয়েছে, সেগুলো নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে তারা সেই বিষয়গুলো তুলে ধরবেন এবং সেই সাথে একাধিকবার প্রশ্ন উঠেছে বিভিন্ন যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থী রয়েছেন এবং বিভিন্ন প্যানেলে যারা অংশগ্রহণ করছেন তারা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের যে অভিযোগ সেটি করেছেন। তবে নির্বাচন কমিশন বলছে যে এগুলো শুধুমাত্রই মৌখিক ছিল, এখন পর্যন্ত লিখিতভাবে আচরণবিধি ভঙ্গ করেছে বা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের কাছে আসেনি। আসলে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে, এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এ ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের সময় একদিন বাড়ানো হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, মনোনয়নপত্র তো জমা এবং সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে, আজকে নতুন করে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কিনা বিস্তারিত জানাবেন। যে মনোনয়নপত্রের সময় বৃদ্ধির পরে আমরা দেখেছি অনেক প্রার্থী তারা এসেছেন, মূলত তারা দুপুর 2টার পরে এই নির্বাচনী কার্যালয়ে আসেন তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে এবং আমরা দেখছি সেটি যেহেতু এখনও 5টা পর্যন্ত সময় আছে, অনেকে আসছেন যারা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তারা আসছেন ক্লাস পরীক্ষা শেষ করে এবং একই সাথে মনোনয়নপত্র জমার কার্যক্রমও চলছে। আমরা দেখছি বামপন্থী একটি সংগঠনের পক্ষ থেকে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তারা একসাথে এসেছেন প্যানেল সহ এবং নির্বাচনী এখন কিছুটা ফাঁকা, তবে 3টার আগে আমরা দেখেছি ব্যাপক পরিমাণ ভিড় এবং এখানকার একেবারে জমজমাট বলা চলে এখানকার মনোনয়নপত্র জমার কার্যক্রম। এখন পর্যন্ত যে তথ্যটি আমাদের কাছে আছে, বিকাল 4টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে 117টি মনোনয়নপত্র জমা হয়েছে, যদিও গতকাল কেন্দ্রীয় সংসদের 488টি মনোনয়নপত্র বিতরণ করা হয় এবং ধারণা করা হচ্ছে যে যেহেতু মনোনয়নপত্র সংগ্রহ সময় বৃদ্ধি করা হয়েছে এবং জমারও সময় বৃদ্ধি করা হয়েছে, ফলে শ্রুতিতে শিক্ষার্থীরা আসলে আগামীকাল বিশেষ করে বড় সংগঠনগুলো, বিশেষ করে জামাত সমর্থিত যে শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, একই সাথে ছাত্রদল সমর্থিত যে প্যানেল, তারাও হয়তো আগামীকালকে দিবেন বলে আমাদেরকে তাদের নেতাকর্মীরা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্যানেলই তারা এখনো ঘোষণা করেনি, হয়তোবা আগামীকাল মনোনয়নপত্র জমার পরে তারা সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক মনোনয়নপত্র জমা এবং বিক্রির কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছে আমাদেরকে নির্বাচন কমিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। টাঙ্গাইল সদরের মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় মঙ্গলবার রাতে অজ্ঞাতদের আসামি করে টাঙ্গাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বামী আনিসুর রহমান। পুলিশ ও স্থানীয়রা জানায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমের বাড়ির পাশে নিজেদের বিস্কুটের কারখানা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় যান লিলি আক্তার। এ সময় বেকারের মালিক উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। কারিগররা বলতেছে আমরা বুঝতেই পারি নাই যে এই লোক এইভাবে কোপ দিব। আমরা দেখলাম মুখ বান্ধনা গামছা দেয়া লোকটা দরজার সামনে দাঁড়াইছে। ধরছিলে ওই ডান দিকে চাইছে, চাওয়ার সাথে সাথে তারে কোবাইছে। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা গেছে কিনা? আর মামলা তো হয়েছে, পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আসামিদের ধরতে এখন পর্যন্ত কি পদক্ষেপ তারা নিয়েছে?
পুলিশ মামলার পরেই কিন্তু বেশ কয়েক জায়গায় অভিযান পরিচালনা করছে বলে এমনটি জানিয়েছে টাঙ্গাইল সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তানভীর আহমেদ। তিনি যেটা জানিয়েছেন যে রাতে মামলা হওয়ার পরে শেষ রাতের পর থেকে এবং আজকে দুপুর নাগাদ পর্যন্ত তারা বিভিন্ন টিম কাজ করছে এবং তিনি যেটা বলছেন যে খুব দ্রুততম সময়ের মাঝে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা যাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর সাথে যোগ করি, যিনি নিহত হয়েছেন লিলি আক্তার, তার স্বামী হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি সাধারণ সম্পাদক, তার সাথে কথা হয়েছে আনিকুর রহমান উত্তম। তিনি যেটা সকালবেলা আমাকে জানিয়েছেন যে তিনি প্রতিদিনই এই এশার নামাজের পর থেকে এই ফ্যাক্টরিতে থাকেন, কিন্তু গতকালকে বৃষ্টির কারণে তিনি বাজারে আটকা পড়েন, সেখানে যেতে পারেননি। তার যেটা বিশ্বাস যে তাকে হত্যা করার জন্যই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে যায় এবং তাকে না পেয়ে সেই জায়গাতে তার স্ত্রী থাকলে সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করে। এবং তিনি যেটা মনে করছেন যে এর সাথে রাজনীতির সংশ্লিষ্টতা বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে যে জায়গাটায় হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেখানে তাদের 3 জন শ্রমিক ছিল, তারাও নিশ্চিত করতে পারেনি যে কে তাকে হত্যা করেছে বা এই নৃশংস হত্যার সাথে কে জড়িত ছিল। সেই সাথে তারাও চেষ্টা করেছে, এখন পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তবে অজ্ঞাতনামা আসামিদেরকে আসামি করে নিহতের স্বামী গত রাতেই মামলা করেছে এবং পুলিশ বলছে যে দ্রুততম সময়ের মাঝে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যাবে। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। খাগড়াছড়ি সাজেকে পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 11 জন। দুপুরে সাজেকে হাউসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিঙ্কি আক্তার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানা জানান, সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে সাজেকে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই ঘটনায় যে 11 জন আহত হয়েছে তাদের এখন কি পরিস্থিতি, কোথায় তারা রয়েছেন এই মুহূর্তে? আমি রয়েছি খাগড়াছড়ি সদর হাসপাতালে। কিছুক্ষণ আগে এখানে যারা সাজেকের সড়ক দুর্ঘটনা নিহত এবং আহত হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং আপনি জানেন আজকে সকালে সকাল 10টার দিকে তারা খাগড়াছড়ি থেকে মূলত সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এরপরে কিন্তু সাজেকে আমরা দেখেছি সেখানে হাউসপাড়া এলাকায় তারা কিন্তু সড়ক দুর্ঘটনা শিকার হয়। তাদেরকে কিছুক্ষণ আগে এখানে নিয়ে আসছে এবং একজন শিক্ষার্থী মারা গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের, তিনি পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার নাম হচ্ছে রুবিনা। বাইরে 11 জন শিক্ষার্থী তারা আহত হয়েছে এবং এদের মধ্যে কয়েকজনের অবস্থান তিনি গুরুতর। কিছুক্ষণ আগে তাদেরকে খাগড়াছড়ি হাসপাতালে যে জরুরি বিভাগ সেখানে নিয়ে আসা হয়েছে এবং এবং আমরা যে অবস্থা মূলত পাহাড় উঠতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু তারা পাহাড়ের অন্তত 150 ফিট নিচে পড়ে যায় এবং সেখানে কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যে শিক্ষার্থী রয়েছে রুবিনা আক্তার রিঙ্কি, তার কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় আরো 11 জনের আহত হয়েছে। তবে তাদেরকে এখন খাগড়াছড়ি সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং স্থানীয়দের পক্ষ থেকে এবং পর্যটকদের পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়েছে, আসলে বেপরোয়া গতি গাড়ির একই সাথে দীর্ঘদিন পুরনো চাঁদের গাড়িগুলো ব্যবহার হওয়ার কারণে কিন্তু সাজেক সড়কে প্রায় সময় সাজেক যে পর্যটকরা কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে এবং তারা আমাদেরকে স্থানীয়দের পক্ষ থেকে বা পর্যটকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে পুরনো যে ফিটনেসবিহীন গাড়িগুলো রয়েছে বা পর্যটকদের যেগুলো আসলে নিয়ে যাওয়ার কারণে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে সেইগুলোর অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে এবং এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদেরকে চিকিৎসা শেষে হয়তো চট্টগ্রাম বা ঢাকায় প্রেরণ করা হবে। এই ছিল আসলে সাজেকের সড়ক দুর্ঘটনা নিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এই বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, ভোরে চরপাড়ায় ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ধরে যায় সেখানে। এতে গুদামে আশপাশে থাকা 10 জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় স্থানীয়রা। বর্তমানে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা একটা 10 বছর মেয়াদ আছে, এখন 15 বছর 20 বছর
এটা ব্যবহার করতেছে, তো গ্যাস উত্তীর্ণ হয়ে যাবে, তখন এটা ফুটে যাবে। গাড়ি থেকে মালগুলো নামায় স্টোরেজ করার সময় গোডাউনে হঠাৎ আগুন লাগে যায় আর কি, এবং আগুনের সূত্রপাতটা আসলে কেউ জানে না। এই 10 জন রোগীর মধ্যে 70% থেকে শুরু করে 20% পর্যন্ত আছে, এবং বিভিন্ন বয়সের আছে, বয়স্ক আছে, মাঝারি আছে, কম বয়সের আছে, এবং এগুলো আপনি যখন রোগীগুলি দেখবেন সবার কিন্তু মুখ পুড়েছে। মুখ পুড়ে যাওয়া মানে শ্বাসনালীতে ইনজুরি হয়েছে। কেমন? তো শ্বাসনালীতে ইনজুরি পার্সেন্ট কোনো বড় কথা না, কিন্তু শ্বাসনালীতে যখন ইনজুরি হয় তখন তার আইসিইউ ফ্যাসিলিটিস লাগে। বন্যার দুর্ভোগ কাটিয়ে ওঠার আগে আবারও তিস্তায় পানি বাড়ার আশঙ্কা। সকাল থেকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টির কারণে তিস্তার পানি আবারও বাড়তে শুরু করেছে। এতে নিম্নাঞ্চল আবারও তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। এর আগে লালমনিরহাটের প্লাবিত বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। তিস্তার পানি বিপদসীমার নিচে নামলেও ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ এখনও কাটেনি। পানির নিচে থাকায় নষ্ট হয়ে গেছে ফসলি জমি ও কাঁচা সড়ক। তবে অনেক ঘরবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় বিপাকে তারা। পাশাপাশি রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটও। মানুষ আমন ধান রোপণ করলো, রোপণ করার পরে আবার এই পানি আসিয়াই আমন ধানগুলো ডুবে গেল। ডুবে যাওয়ার পরে আবার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেল। গরু ছাগল হাঁস মুরগি নিয়ে অনেকে রাস্তায় আসে, আর এই পানিটা 2 দিন পর পর আসে। ইয়াতে আমাদের দুর্ভোগটা খুবই বেশি হয়, যেটা বলি শেষ করা যায় না। বাঁধ ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত পার করছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কপোতাক্ষ, খোলপেটুয়া, কুড়িকাউনিয়া, চাকলা, মাদিয়া সহ কমপক্ষে 10টি পয়েন্টের বেড়িবাঁধ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে প্রযুক্তি নির্ভর টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড পাবো বলছে এসব এলাকার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কারের কাজ করা হচ্ছে। উপকূলীয় জেলা সাতক্ষীরায় নদ নদীর পানির তোড় থেকে ঠেকাতে বেড়িবাঁধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ কোথাও না কোথাও ক্ষণে ক্ষণে ভাঙছে বেড়িবাঁধ। এতে করে প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, ফসলের ক্ষেত ও মাছের ঘের। অভিযোগ আছে দায়সারাভাবে তৈরি করা হয়েছে এসব বাঁধ। ত্রাণ চায় না, টেকসই বেড়িবাঁধ চাই, এই দাবিতে সোচ্চার উপকূলীয়বাসীরা। আইলা, সিডোর, আমপান ও ফণীর মতো বড় বড় ঘূর্ণিঝড় আসলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণে কার্যকরী উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঘেরবেড়ি আছে, মাছ চলে যায়, মানুষ ধান পাতা লাগাতে পারে না, সব ভেসে যায়। গরু ছাগল পোষে অনেক লোক, এগুলো এত কম দামে বিক্রি করে দিতে হয় নাই, পোষার তো কোনো পরিবেশ থাকে না। এই গণমুখী তো ভেঙে যেতে পারে, এরপরে যে আসে সে দিকে খালি ফিরে যায়, অথচ মাটি দেয় না কেউ। চরম ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে এই ক্লোজারটি, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমরা যখন আবহাওয়া খারাপ হয়, আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পারি সিগন্যাল উঠছে, তখন এখানকার মানুষ নির্ঘুম রাত কাটে তাদের। জেলার বড় দুটি নদী কপোতাক্ষ ও খোলপেটুয়া, এই দুই নদীর বেড়িবাঁধের কমপক্ষে 10টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। এসব বেড়িবাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একটা বিশেষ বরাদ্দ পাই, সেই বরাদ্দ থেকে আমাদের বিভিন্ন অধিকাংশ ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ চলমান রয়েছে, এবং এছাড়াও যেখানে আমরা সমস্যা মনে করতেছি আমরা সাথে সাথে জরুরি কাজ করার মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় 683 কিলোমিটার বেড়িবাঁধ আছে, যার মধ্যে গাবুরায় 30 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ 1020 কোটি টাকায় নির্মাণ করছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরে বড়পুকুরিয়ায় কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্তরা 7 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সকালে ভূমি ও বসতবাড়ি রক্ষা কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, পাতিগ্রাম ও পাঁচঘরিয়া গ্রামের প্রায় 900 বসতবাড়িতে 2000 পরিবারের বসবাস। খনিতে কয়লা উত্তোলনের কারণে এই 2 গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে, দেবে যাচ্ছে। সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। তাদের অভিযোগ, খনি কর্তৃপক্ষ এলাকার যুবকদের চাকরি দেওয়ার কথা থাকলেও চাকরি দেয়নি। অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত স্থাপনার জন্য দেয়নি ক্ষতিপূরণ। বাড়িঘর, জমি অধিগ্রহণ সহ 7 দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ভুক্তভোগীদের। বসত বাড়ির ভিড়াতে থাকতে পারতেছি না, নিরাপদে থাকতে পারতেছি না। রাতের অন্ধকারে গুম করে একটা শব্দ হয়, বাড়ি ঘরে থাকা যায় না। আমাদের কি ব্যবস্থা করবে কলাখানি এমডির কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমাদের ব্যবস্থা গ্রহণ তাড়াতাড়ি করা হোক। ঝিনাইদহ যশোর মহাসড়ক 6 লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্য দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অবরোধের জেরে মহাসড়কে প্রায় 1 ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।
সকালে কালীগঞ্জ উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের 2022 সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম 10 লাখ টাকা, সেই জমির দাম দেওয়া হচ্ছে 2 লাখ টাকা করে। এছাড়া বাড়ি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ। ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আবারও নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে প্রাণহানিও। 1.5 সপ্তাহে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 5 শতাধিক রোগী। হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। তবে সিভিল সার্জনের দাবি, ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। চলতি বছরের শুরুতে দেশে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয় বরগুনাকে। এখন পর্যন্ত জেলায় শনাক্ত হয়েছে 6,000-এর বেশি রোগী। আগস্টের শুরুর দিকে ডেঙ্গু রোগী কিছুটা কম থাকলেও গত 10 দিনের চিত্র ভিন্ন। রোগী বাড়তে থাকায় চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তবে রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে। কোনো ধরনের ওষুধ নেই, শুধু প্যারাসিটামল মনে করেন সকালে 1 পিস দেয়, এটা খাইয়েন, আবার খানিক পর 2টা-3টার দিক দিয়ে আসবে, ওই সময় আবার 2টা দেবে। সেলাইন আর প্যারাসিটামল 2টা ট্যাবলেট দেয়, 2 বেলার লাগে, আর তার সব যা যা প্রয়োজন যে রোগীর সবই কিনে আনবে। বাজেট ঘাটতির কারণে ওষুধের সংকটের কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা তাদের। স্যালাইনে কোনো ঘাটতি ছিল না। আর জ্বর থাকে, জ্বরের জন্য নাপা আমরা প্যারাসিটামল অবশ্যই তাদেরকে দিয়েছি। অ্যাটিপিক্যাল কিছু প্রোডাক্ট হয়তো আমাদেরকে কিনতে দিতে হয়েছে। তো সামনে অর্থ বছরে কেনাকাটা শুরু হলে সেই দিকটা আমরা খেয়াল রাখব। এদিকে মশা নিধনে প্রশাসন ও পৌরসভার কার্যকর উদ্যোগ না থাকার কথা বলছেন স্থানীয়রা। যে ডেঙ্গুর যে প্রকোপ বাড়ছে, আসলে ওই রকমের কোনো মশা নিধনের জন্য কোনো ব্যবস্থাই নাই। গ্রামে এবং সকল ওয়ার্ডে আসলে ডেঙ্গু মশার নিধনের কাজ করা উচিত। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আমি পৌরসভার যারা প্রশাসন যারা এটার সাথে যুক্ত তাদের সাথে বসে তাদেরকে অবশ্যই নির্দেশনা দিব যেন তারা দ্রুত এই কার্যক্রমগুলোকে আরও জোরদার করার উদ্যোগ গ্রহণ করে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব দিয়েছেন সিভিল সার্জন। মানুষ সচেতন থাকুক, আমরা সচেতনতার কার্যক্রম চালাচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক। ডেঙ্গুর প্রজনন ক্ষেত্রগুলোকে যদি ধ্বংস করা যায় তাহলে আশা করা যাচ্ছে যে আমাদের এই ডেঙ্গু যতখানি নিয়ন্ত্রণে। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা, 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে যে নির্মম ঘটনাবলীগুলো ঘটেছে, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা, হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে, 16 জুলাই আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা সহ কফিন মিছিলে হামলা করা, আক্রমণ করা, বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া, এবং এর পরবর্তীতে যে 18 জুলাই কমপ্লিট শাটডাউন, সারা দেশের ছাত্র জনতাকে নেমে আসার আহ্বান, এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়। সেই ঘটনাগুলোই আমি বলেছি, এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। 18 জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা সহ সারা দেশের সাধারণ মানুষ যখন নেমে এসেছে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে, বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল, পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময়, 18 তারিখ এবং 19 তারিখ। পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি। এবং আপনি একটা জায়গায় বলেছেন যে ডিজিএফআই সরকারের সাথে বসতে এবং এই আন্দোলন সমাপ্ত করতে আপনাদেরকে চাপ দিয়েছে। এটি কারা কিভাবে আপনাদেরকে আলোচনা করেছিলেন এবং কিভাবে চাপ দিয়েছিলেন?
আন্দোলন করতে হবে। আপনারা আত্মগোপনে চলে গেছিলেন বলছেন প্রাণ ভয়ে। আমরা 17ই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয় তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা, সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে, এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না। সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো, আক্রমণ না চালানো। না, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। আপনি আরেকটা বলেছিলেন যে বিচার বিভাগের উপরে মানে আপনারা বুঝে ফেলেছিলেন যে আস্থা পাচ্ছিলেন না, সরকার যখন বলছিল যে বিচার বিভাগের উপরে আস্থা রাখতে, আস্থাটা তখন হারালো কেন বা কি কোন প্রেক্ষাপটে? আপনি বলছিলেন যে বিচার বিভাগ সরকারিকরণ করা হয়েছিল। এই সরকার যে একটা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে, এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল। এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করছে, এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল। ফলে আমি বলেছি যে 18 সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চাননি। সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যে কোনো সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে, এবং সেটাই আমরা দেখেছি 2024 সালে ইলেকশনের পরে। ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না, আদালতের বিষয় না, এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরিয়ে নিয়ে আসছে তার লাভের জন্য। ফলে এই কারণে আমরা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট ছিল যে আমাদের দাবি আদায় হবে যদি আমরা রাজপথে আমাদের অবস্থান দৃঢ় করে রাখি। এই কারণে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি, আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না। আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের বিষয় এবং আমরা আমাদের আন্দোলন রাজপথ থেকে আদায় করব। আজকে এই বিষয়ে মিডিয়ার একটা প্রসঙ্গ বলেছিলেন যে প্রথমে বলেছেন মিডিয়া, পরে এটাকে ইলেকট্রনিক মিডিয়া বলেছেন। এটিকে আসলে ঢালাওভাবে মানে সব ইলেকট্রনিক মিডিয়ায় কি আসলে এই সময় দেখায়নি আপনাদের? আমাদের সেই দিনের প্রেক্ষিতে আমার যেটা অভিজ্ঞতা ছিল, হয়তো অনেক মিডিয়া এর বাইরে ছিল বা চেষ্টা করেছে, আমরা পরবর্তীতে এগুলো শুনতে পেয়েছি। কিন্তু 18 তারিখ বা 19 তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি। মিডিয়াতে বারবার কিন্তু দেখানো হচ্ছিল যে আন্দোলন স্থগিত হবে, সরকারের সাথে তারা বসবে, এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল। এবং আমরা মিডিয়ায় বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযজ্ঞ চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না। সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে। শেষ প্রশ্ন, আপনি এই মামলায় কালকে অবশ্য সাক্ষ্য দেবেন, আপনার এই মামলার প্রত্যাশা কি থাকবে? আর দ্বিতীয় কথা হলো যে প্রক্রিয়ায় বিচার চলছে, মানে আপনি কি বিচার পুরো প্রক্রিয়াটা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা বলতে চাই, কি প্রত্যাশা করেন এই মামলা? প্রত্যাশা করি ন্যায় বিচার, যে এত মানুষ, এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা সকলেই ন্যায় বিচার পাব এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবেন, তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয়, পৃথিবীর জন্য, যে যদি কেউ স্বৈর শাসন কায়েম করতে চায়, জনগণের উপরে আক্রমণ চালায়, জনগণকে হত্যা করে, তার পরিণতি আসলে কি হয়। আর দ্বিতীয়ত আমি বলেছি যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করছি, বিচার চলছে, কিন্তু মামলা কিন্তু আরো অনেকগুলো, এটা কিন্তু মাত্র একটা মামলা। ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ কোর্টে আরো অনেক মামলা রয়েছে, গুমের মামলা রয়েছে। ফলে এই বিচারটাকে সার্বিকভাবে দেখতে হবে, কারণ আমরা যে সাধারণ কোর্টে যে মামলাগুলা, সেই মামলাগুলো সম্পর্কে কিন্তু আমরা তেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না। শহীদ পরিবারদের সাথে যখন আমরা কথা বলি, অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 9টার দিকে আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন। এর জেরে কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে না পারায় নির্বাচন অফিসের নিয়মিত কাজ বন্ধ থাকে।
দুপুর 1টা পর্যন্ত চলে অবস্থান ধর্মঘট। পরে আগামীকাল একই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন থেকে সরে যান আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন বাগেরহাটে 4টি আসন থেকে কমিয়ে 3টি করে চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে দফায় দফায় হরতাল, অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আসন পুনর্বহালের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। অবিলম্বে বাতিল করে আমাদের এই 4টি আসন অবিলম্বে এটা পুনর্বহাল করা হবে বলে আমরা আশা রাখছি। রুল জারি হয়েছে, অতএব আমরা সেই দেখব, দেখার পরে যদি আমাদের পক্ষে না আসে তাহলে অবশ্যই এই 4টি আসনের দাবিতে লাগাতার আন্দোলন চলবে। নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শ্রমিক নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। সকাল 9টার দিকে নীলফামারী সৈয়দপুর মহাসড়কে জড়ো হতে থাকেন। এ সময় শ্রমিক নেতা সাইদুল ইসলাম বাবুর মুক্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে জেলা সদর থানার সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। 2 সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। 12 সেপ্টেম্বর এভারগ্রিন কোম্পানির শ্রমিক সাইদুল ইসলাম বাবু নিখোঁজ জানিয়ে থানায় জিডি করে তার পরিবার। 14 সেপ্টেম্বর শ্রমিক আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। হবিগঞ্জে নবীগঞ্জে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস চাপায় মা ছেলে নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদিঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার ও তার 4 বছরের ছেলে তকির আহমেদ। পুলিশ জানায় অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। পথে সিএনজি অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এই ঘটনায় প্রায় 1 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পাবনার ঈশ্বরদীতে গোসল করতে নেমে পুকুরে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলা লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে 2 শিশু। এক পর্যায়ে পানিতে ডুবে যায় তারা। দীর্ঘ সময় পরিবারের সদস্যরা তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় পুকুরে রাবেয়ার মরদেহ পানিতে ভাসতে দেখে স্বজনেরা। পরে পুকুর থেকে আজিবুলে মরদেহ উদ্ধার করে তারা। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। চাঁদপুরের পৌর কবরস্থানে বাক্সবন্দি করে নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় বেসরকারি একটি হাসপাতালের ওয়ার্ড বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র 500 টাকার বিনিময়ে জীবিত নবজাতককে কবর দেওয়ার জন্য নিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে অভিযুক্ত ফারুক হোসেন। এর আগে গতরাতে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন পৌর কবরস্থানের কর্মী শাহজাহান। পুলিশ জানায় সিসি ক্যামেরা দেখে মঙ্গলবার রাতে শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে ওয়ার্ড বয় ফারুককে গ্রেপ্তার করা হয়। রোববার ওই নবজাতককে বাক্সবন্দি অবস্থায় দাফনের জন্য নিয়ে গেলে কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তি শিশুটিকে জীবিত দেখতে পান। পরে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় হাসপাতালে ভর্তি করলে প্রায় 8 ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এই ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে কাজ করছে পুলিশ। ঘটনার সত্যতা পাওয়ায় হাসপাতালের একজন স্টাফকে আমরা আটক করেছি এবং জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় এ বিষয়ে আমরা সদর থানায় একটা মামলা রুজু হয়েছে এবং জড়িত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।